সবচেয়ে নামকরা ক্লাব ৩০ খান মদের নেশায় চুর হয়েছে। একটার পর একটা মেয়ের সঙ্গে চুম্বনের মাতোয়ারা হয়ে উঠেছে। ড্যান্স ফ্লোরে চলছে চরম হইচই। ছেলে মেয়েরা নাচছে, সঙ্গীতের তালে তালে দুলছে। আর এই ভিড়ের মাঝে সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি হলো কৃষ খান। সে ঘুরে একবার এক একজন মেয়ের গায়ের হাত রেখে মিশে যাচ্ছে তাদের ঠোঁটের সঙ্গে। তার হাতের ড্রিঙ্কের গ্লাস কখনো এক মেয়ের ঠোঁটের কিস করছে, মুখ ফিরিয়ে আবার পাশের মেয়েকে কিস করছে। মনে হচ্ছে সে আজ মনের মতন একটা মেয়ে পাচ্ছে না। যদিও মেয়েগুলো বিরক্ত নয়, বরং উপভোগ করছে, কারণ এই কৃষ খান কিন্তু দেশের শিক্ষামন্ত্রীর একটা মাত্র বখাটে ছেলে। উচ্চতা 6 ফুট লম্বা, পেশীয় বহুবল শরীর, জিমের ঘাম ঝরানো গঠন, রং শ্যামলা, কিন্তু মুখে এক আদ্রভূত আকর্ষণ। তার হাসিটা মেয়েদের পাগল করে দেয়। লোকেরা বলে তার সেই বাঁকা হাসি যে কোনো মেয়েকে সিকিউর করার মতো যথেষ্ট। চুলগুলো লম্বা, কপাল পর্যন্ত পড়ে থাকে, তাতেই তাকে আরও মারাত্মক লাগে। তার জীবনে দুটো নেশা, একটা মদ আর একটা মেয়ে। প্রতিদিন নতুন কোনো মেয়ে দরকার তার, না হলে ড্রাগস নিতে হয় নিজেকে টিকিয়ে রাখতে। চলুন আবার গল্পে ফিরে যাই। প্রায় 10 জন মেয়েকে চুমুন খাওয়ার পর কৃষের শিকারি চোখ থেমে একটা মেয়ের উপর। শিকারির মতন চোখে তাকিয়ে হাতে থাকা গিলাসটা শেষ করে মুখটা মুছে মেয়েকে ইশারা করে। মেয়েটা হেসে সরে যায়। পাশে আর একটা কৃষে দিকে এগিয়ে, ঠিক তখনই সামনে আসে তার ঘনিষ্ঠ বন্ধু আমান। কৃষ রুম নম্বর বলে, ফার্স্ট আই অ্যাম আউট অফ কন্ট্রোল। আমান রুম বুক করতে পারিনি, তবে সব কার্ড ব্লক দেখাচ্ছে। মনে হয় তোর বাপ সব টাকা হাতিয়ে নিয়েছে। কৃষ এবার বাঁকা হেসে বলে, দিস ইজ নট ফেয়ার মিস্টার শরীফুল খান, টেক ইউর মানি। এই বলে পাশে থাকা এক মেয়েকে ইশারা করে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে হাঁটে। আমান ভয় পায়, কারণ কৃষ রেগে গেলে ভয়ানক হয়ে যায়, সব ভাঙচুর করবেই, তার সাথে নিজে ক্ষতি করবে। তাই পিছু পিছু যায়, কিন্তু কৃষ ঢোকার সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেয়। আমান দৌড়ে দরজার সামনে দাঁড়ায়। ভেতর থেকে জোরে আওয়াজ আসে। আমান চেঁচিয়ে বলে, ভাই কি করিস? নিজের ক্ষতি করিস না, বাইরে আয়। ভেতরে থেকে আরও জোরে আওয়াজ আসে। সে দরজা ঠকঠক করে ধাক্কা দিতে থাকে প্রায় 10 মিনিট ধরে। শেষে দরজা খুলে কৃষ বেরিয়ে আসে, প্যান্টের চেন লাগাতে লাগাতে। আমান অবাক হয়ে তাকায়। কৃষ, 10 মিনিট কি হয় রে? একটু শান্তিতেও করতে দিবি না? আমান, না মানে তুই? ওয়াশরুমে ঠিক তখনই ভেতর থেকে একটা লম্বা ফর্সা মেয়ে বেরিয়ে আসে। ছোট ড্রেস পরা, চুল এলোমেলো, মুখ ক্লান্তির ছাপ, বোঝা যাচ্ছে তার অবস্থা খারাপ। কৃষ মেয়েটার দিকে না তাকিয়ে বলে, ওকে ওর অ্যামাউন্টটা দে, ডাক্তার দেখানোর। এই বলে সে দাঁড়ায় না, চলে যায় পাশ কাটিয়ে। আমান তাড়াতাড়ি পকেট থেকে টাকা বের করে মেয়েটার হাতে দেয়, তারপর কৃষের পেছনে দৌড়ায়। কৃষ গাড়িতে বসতেই আমান দৌড়ে এসে ড্রাইভারের সিটে বসে পড়ে। আমান, ভাই বলি কি, রোজ রোজ এসব করে কি পাস? এখন এসব বন্ধ কর। কৃষ লাঞ্চে চোখে তাকায়, এমন দৃষ্টি যেন কথা বললেই বিস্ফোরণ ঘটবে। আমান গলা শুকিয়ে ঠোক গিলে ফেলে, তারপর বলে, মানে তুই যেভাবে মেয়েগুলোর অবস্থা করিস, প্রায় তাদের হসপিটালে ভর্তি করতে হয়। আজও 10 মিনিটে কি করলি যে মেয়েটা? কৃষ, গাড়ি চালাবি নাকি লাথ মেরে গাড়ি থেকে ফেলে দেব? আমান, না ভাই, আমি চালাচ্ছি। শরীফুল খান তার স্ত্রীর সঙ্গে রুমে বসে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিল। ঠিক তখনই তাদের রুমের দরজা জোরে জোরে কেউ ধাক্কাতে। শরীফুল সাহেব নিশ্চিত এটা তার গুণধর পুত্র ছাড়া আর কেউ নয়, বরং এটা রোজকার রুটিন। কৃষ মদ খেয়ে এসে তারপর তাদের রুমে এসে কটু কথা শুনে যায়। পাশ থেকে তার স্ত্রী বলে, বলছি কি, দরজা খুলো না, ছেড়ে দাও, ও বিরক্ত হয়ে চলে যাবে। রোজের এই একই ঝামেলা ভালো লাগে না। আর শরীফুল, ও আমার ছেলে। রুহানা
আমি ওকে খুব ভালো করে চিনি। ও যা ঘাট তেরা, আমি দরজা না খোলা পর্যন্ত ও এখান থেকে যাবে না। শরীফুল সাহেব দরজা খুলতেই তিরিশ রুমে ঢুকে তার বাবার পাঞ্জাবির কলার চেপে ধরে। কিরিশ, এই শালা তুই কার্ড ব্লক করে দিছিস কেন? শরীফুল, তো কি করব? আমার সব টাকা কি তোর ওই মদ আর নেশার পেছনে ঢেলে দেব? কিরিশ রোজ রোজ হেসে একটু হেলে দাঁড়িয়ে বলে, সিরিয়াসলি? এগুলো তোর টাকা নয়, এগুলো তোর আমার মায়ের টাকা। এই বাড়ি গাড়ি প্রপার্টি সব আমার মায়ের। তুই তো শালা মন্ত্রী হয়ে কালো টাকা ইনকাম করিস, তোর টাকার আমি কিরিশ খান মতি, বুঝলি? শরীফুল সাহেবের স্ত্রী এগিয়ে এসে বললে, কিরিশ বাবা যাও, রুমে যাও, অনেক রাত হয়েছে। কিরিশ গর্জে উঠে, এই নোংরা মেয়ে ছেলে একদম আমার সঙ্গে পিরিত দেখাতে আসবি না। তোর মতো মেয়েদের আমি ভালো করে চিনি, শালা তোর জন্যই আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, তোকেই তো আমি। শরীফুল সাহেব তাড়াতাড়ি তার স্ত্রীকে রুমে ঢুকিয়ে কিরিশের মুখের উপর দরজা বন্ধ করে দিল। কিরিশ রেগে দরজায় দুই লাথি মারল। হাহা, যা যা, এমনিতে তোদের মুখ দেখতে ইচ্ছে করে না। আমার মরা মাকে যারা কথা দিয়েছিল এই বাড়িতে থাকবো, তোর পাশে থাকবো, তাই আজ নয় বলে এই কিরিশ খান অনেকেই মাইন্ড। তারপর সে চুপ গলায় গুনগুন করে বলতে লাগলো, ও নেশা মে হাম এমন সামনে হাম গান। রুহি ডিনার করে রুমে ঢুকতেই দেখে তার ফোনটা বাজছে। সে তাড়াতাড়ি এগিয়ে বিছনার উপর ফোনটা তুলে নিল। রুহি, হ্যাঁ বল। সিমরান, তুই কোন গর্তে থাকিস রে? তোকে 10 বার কল করলাম, তারপরে তুই কল ধরলি? রুহি, সরি বোন, আমি নিচে ছিলাম তাই ধরতে পারিনি। আমি আজ খুব এক্সাইটেড রে, কাল কলেজে যাব, নতুন জায়গা, নতুন মানুষ। রুহি, আমরাও দুজন একই জায়গায় আছি, এটাই অনেক। এখন ফোনটা রাখ, কাল সকালে তাড়াতাড়ি আসিস। সিমরান, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কাল সকালে কল দেব, রাখি। রুহি ফোনটা রাখতেই তার আব্বু রুমে ঢুকলো। আব্বু, কিরে মা, ঘুমাবি না? কাল তো নতুন কলেজ যাবি, কলেজে লাগেজ গুছিয়ে নিয়েছিস তো? রুহি হেসে বলল, হ্যাঁ আব্বু, সব কাজ শেষ, এই তো এখন ঘুমাতে যাচ্ছি। আব্বু, মন দিয়ে ক্লাস করবি, আর কোনো সমস্যা হলে আমাকে বলবি। কলেজটা যেন নাম করা, তেমনই সেখানে ঢঙ্গিও হয়, বুঝলি? রুহি, তুমি চিন্তা করো না আব্বু, আমি এসব থেকে অনেক দূরে থাকবো। আব্বু, আচ্ছা ঘুমা তাহলে, আমি কাল ভোরবেলা বেরিয়ে যাব অফিসে কাজে, তাই আর দেখা হবে না। রুহি মাথা নেড়ে মৃদু হাসলো। তার চোখে নতুন কলেজের উচ্ছ্বাস আর মনের গভীরে হালকা এক এক টান। অজানা পথে প্রথম পা রাখার আগেই রাতটা যেখানে স্বপ্ন আর ভয় একসঙ্গে খেলা করে। চলুন এখন রুহির ব্যাপারে কিছু জেনে নিই। রুহি তার বাবার একমাত্র মেয়ে। তার একটা ছোট ভাই আছে, বয়স মাত্র 12। ছেলেটা হোস্টেলে থেকে পড়াশোনা করে, তাই বাড়িতে তাকে খুব কমই দেখা যায়। রুহি পড়াশোনায় দারুণ, বর্তমানে বাংলা অনার্সে ভর্তি হয়েছে। সে শান্ত, মর্জিত ও ভীষণ ভদ্র মেয়ে। বেশি কথা বলে না, বন্ধুও তেমন নেই। মারামারি, গোলমাল বা ঝামেলা এসবের নাম শুনলেই মুখ ফিরিয়ে নেয় সে। ছেলেদের থেকে 10 হাত দূরে থাকে সে। নতুন কলেজে ভর্তির পর থেকেই রুহির মধ্যে একরকম নতুন উদ্দীপনা কাজ করে। আর মজার ব্যাপার হলো, তার একমাত্র কাছের বন্ধু সিমরানও একই কলেজে ভর্তি হয়েছে। দুজনেই যেন নতুন জীবন শুরু একসাথে। কাল সকালে তারা হোস্টেলে উঠবে, কারণ বাড়ি থেকে প্রতিদিন কলেজে অনেকটাই দূরত্ব, যাতায়াত করলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। রুহির কাছে পড়াশোনা সব কিছু এসে এক মুহূর্তে নষ্ট করতে চায় না, তাই বাবা মায়ের পরামর্শে সব ব্যবস্থা আগেই করে রেখেছে সে। নতুন কলেজ, নতুন জায়গা, নতুন পরিবেশ, আর রুহির মনের ভেতর কেমন এক অজানা উত্তেজনা। জানে না ভবিষ্যতে কি অপেক্ষা করছে, তবুও তার চোখে একরাশ স্বপ্নের ঝিলিক। মাইন্ড ফর ইউ, তানিয়া খাতুন, পার্ট 2। অতিরিক্ত রোমাঞ্চিত অ্যালার্জ ভাবা যায় অনেক বেশি রোমান্টিক গল্প পছন্দ করে। গল্পটা তাদের জন্য। রুহি রুহি ভোরবেলা ঘুম ভাঙতেই চুপচাপ উঠে বসে। সারা রাত এক ফোঁটাও ঘুম হয়নি তার। জানালার বাইরে হালকা আলো,
পড়েছে, পাখিরা ডাকছে, কিন্তু তার বুকের ভেতরটা কেমন জানি শূন্যতা লাগছে। কখনো বাড়ি থেকে দূরে থাকা হয়নি, অথচ আজ থেকে শুরু হবে নতুন একটা জীবন, যেখানে মা বাবা থাকবে না, পাশে থাকবে না, শুধু নিজের স্বপ্ন আর এক টুকরো একান্তিত। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখ তাকিয়ে সে মনে মনে বলল, রুহি কাঁদবি না, আজ থেকে তুই নিজের লড়াই শুরু করবি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেয়, আগে থেকেই হোস্টেলে যেতে হবে, ভর্তি সব হয়ে গেছে, শুধু নামটা লিখে রুমের কাগজ কলেজে যেতে হবে। সে লাগেজ নিয়ে বেরিয়ে দেখে ডাইনিং টেবিলে আম্মু বসে আছে, গরম ভাত, ডাল আর ডিম ভাজি নিয়ে। রুহি একটু একটু হাসি দিয়ে বলল, এখন ভোরবেলা আম্মু, এখন আমি ভাত খেতে পারবো না, একটু খিদে নাই। আম্মু মায়াভরা চোখে, একটু খেয়ে নাও, খেয়ে বের হ মা, না হলে সারাদিন কিছু খাবি না, শরীর খারাপ হবে। রুহি আস্তে হেসে বলল, কলেজের ক্যান্টিন খেয়ে নেব, তুমি চিন্তা করো না। আম্মু উঠে হেসে রুহির মাথায় হাত বুলিয়ে দেয়, গলাটা কেঁপে, তার নিজের খেয়াল রাখিস মা, পড়াশোনার বাইরে আর কিছুতেই মন দিবি না। রুহি জড়িয়ে ধরল, ফিসফিসে বলল, চিন্তা করো না আম্মু, আমি আমার স্বপ্নে পূরণ করবই, আমি লয়ার হবই। ঠিক তখনই ফোনটা বেজে, স্ক্রিনে সিমরানের নাম। রুহি ফোন ধরতেই ওর ওর কণ্ঠ ভেসে, শোন, আমার একটু দেরি হবে, তুই আগে হোস্টেলে যাস, আমার আর তোর নাম লিখে দিবি, তারপর কলেজে চলে যাবি, আমি কলেজে তোর সাথে দেখা করবানি। রুহি, ওকে, আমি কলেজে গিয়ে তোকে কল দেব। আম্মু দরজার সামনে দাঁড়িয়ে আছে, চোখে জল টলমল করছে। রুহি ব্যাগটা কাঁধে তুলে কাগজের হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়, একবার পেছনে ফিরে। আম্মু এখনো দাঁড়িয়ে, ঠোঁট নাড়াচ্ছে নিঃশব্দে, আল্লাহ তোকে হেফাজত করুক। রুহি ধীরে দরজার বাইরে পা রাখে, নতুন জীবন শুরু, স্বপ্নের পথে এতে সকল, কিন্তু মায়ের চোখের জলই যেন সে সকাল ভেজা নিঃশব্দে। শহরের নামকরা বড় একটা কলেজ, বিশাল আয়তনের ক্যাম্পাস, সামনে উঁচু লোহার গেট, তাতে সোনালি অক্ষরে লেখা কলেজের নাম। গেটার দুই পাশে পাহারাদার বসে, ভিতরে ঢুকলেই চোখ পড়ে পুরনো দোতলা একাডেমির বিল্ডিং, চারপাশে সবুজ ঘাসে মোড়া মাঠ, আর রোদে ঝলমল করছে হাতিম আর কৃষ্ণচূড়া গাছের পাতা। গেটের ভিতরে ছেলে মেয়েদের ভিড়, হাসাহাসি, গল্প, কেউ কফি হাতে, কেউ বা বইয়ের মুখে গুজে আছে। চারিদিকে একবার কোলাহল, যেন সকালটা এখনো পুরোপুরি শুরু হয়নি, তবুও জীবনে গম গম করছে। কিন্তু সেই ভিড়ের মধ্যে রুহির মনে আজ অদ্ভুত এক একান্তিত। ওর প্রিয় বন্ধু সিমরান এখনো এসে পৌঁছায়নি, মনটা কেমন ভারী হয়ে আছে। সিমরানে আসতে দেরি হচ্ছে ভেতরে। রুহি হোস্টেল থেকে একটু দেরি করে বেরিয়েছিল, কলেজ থেকে হোস্টেলে হাঁটলে 5 মিনিট হাঁটার রাস্তা, তবুও যেন আজ প্রতিটা মিনিট লম্বা মনে হচ্ছে। রুহি ফোন বের করে আবার কল দেয় সিমরানকে, কিন্তু ওদিকে কেউ ফোন তোলে না। বিরক্ত হয়ে রুহি নিঃশ্বাস ফেলে ফোনটা ব্যাগ রেখে কলেজের বড় গেট দিয়ে ভিতরে ঢুকে কয়েক পা এগোতেই হঠাৎ একটা পুরুষালী কণ্ঠে আসে, রুহি থামে দাঁড়ায়। রুহি কলেজের সিনিয়র, এই যে ফুলটুসি, কাম বেবি। রুহির রাগ ওঠে, এমন বাজে নামে কেউ তাকে ডাকে না কখনো, তবুও নিজে সামলে তার দিকে এগিয়ে গেল। সামনে মোটে 3জন ছেলে বাইকের উপর বসে সিগারেট টানছে। রুহি, সরি ভাইয়া, আমার এটা ভালো নাম আছে, এমন বাজে নামে আমাকে ডাকবেন না। রুদ্র হেসে বলল, আরে এই পাখিটা দেখি একদম নতুন, তাই আমাদের সঙ্গে গলা তুলে কথা বলছে। আমান, আরে ছাড় না ভাই, দেখলেই বোঝা যাচ্ছে বাচ্চা মেয়ে। কেন শুধু রাঙ্গি করিস? আমরা ইউনিভার্সিটি করি, আবার সিনিয়রও, ওরা তো আমাদের থেকে শিখবে। সিনিয়র শব্দটা শুনে রুহির বুক ধড়ধড় করে উঠল। তার আব্বু বারবার বলেছিল সিনিয়রদের থেকে দূরে থাকতে, কারণ এই কলেজে যেমন নামকরা তেমন রঙ্গানি গরজানি এর জন্য কুখ্যাত। রহিম, এই যে সাধু পুরুষ, মুখ বন্ধ কর। আর এই মেয়ে তোমার সিনিয়র, পুরো কলেজে আমাদের কিরিশ ভাই এর নামে কেঁপে, আর তুমি একটা পুচকি মেয়ে আমাদের মুখের উপর কথা বলছো। রহিমের ধাক্কানিতে রুহি কেঁপে উঠল, এমন ধমক তার আব্বু কোনোদিন দেয়নি। রুহি ভয়ে ভয়ে বলল, না মানে আসলে আমি আপনাদের জন্য কি করতে পারি? রুদ্র, এই যে এবার লাইনে আসো, শোনো, আমরা তোমাকে একটা ছোট্ট স্কার্ট দেবো, যদি সেটা পরতে পারো তাহলে তুমি চলে যাবে, আর না পারলে তোমাকে কলেজ থেকে মিথ্যা অভিযোগ দিয়ে বার
বার করার দায়িত্ব আমার। রুহি ভয়ে বলল, বলুন কি করতে হবে? আমি সব করব, শুধু কলেজ থেকে বের করবেন না। এই কলেজে পড়াটা আমার স্বপ্ন। আমার চুপচাপ দাঁড়িয়ে রইল। সে একটু আলাদা, বাকিদের মতো না। রহিম, বেশি কিছু না, শোনো, এই গেট দিয়ে প্রথমে যে সাদা শার্ট পরা ছেলেটি ঢুকবে তাকে তোমাকে লিপ কিস করতে হবে। যদি পারো তাহলে কলেজে থাকতে পারবে, না হলে আউট। রুহি মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এমন কথা শুনে সে অসুস্থ। রহিম আর রুদ্রের হেসে উঠল জোরে। রুহি, বলছি কি এটা কেমন টাস্ক? রহিম আবার ধমকে দিয়ে বলল, না, যদি করতে পারো তাহলে করো, না বাড়ি যাও, কলেজে আউট। রহিমের ঢাকানিতে এবার রুহির চোখে জল এসে পড়ল। কি করবে বুঝতে পারছে না। অনেক ভেবে শেষমেশ ঠিক করলো তাকে পারতেই হবে। এত দূর বসে ফিরতে পারবে না। গেটের দিকে এমনভাবে তাকিয়েছে আমান, রহিম, রুদ্র। তারপর অপেক্ষা করছে যে ছেলেটি সাদা শার্ট পরবে, ঢুকবে, তখনই পাঠাবে হবে। রুহি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে, ভয়ে শেষ হয়ে যাচ্ছে, না জানি কি হবে। রহিম, এই মেয়ে, এখন কেন দাঁড়িয়ে আছো? গেটের সামনে যাও। যে ছেলে সাদা শার্ট পরে ঢুকবে ওই সামনে গিয়ে চুমু খাবে। আমরা তোমার উপর নজর রাখবো। রুদ্র এসে বলল, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও। রুহি ভয়ে মাথা নাড়ালো। গেটের দিকে সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। ঠিক 5 মিনিট পর একটা ছেলে বাইক চালিয়ে গেট দিয়ে ঢুকলো। সাদা শার্ট, নীল জিন্স, চুলগুলো হাওয়ায় উঠছে, চোখের সানগ্লাস, জিম করা মাসালগুলো যেন শার্টের ভিতর বেরিয়ে আসছে চাইছে। হ্যাঁ, এটাই হলো ক্রিশ খান। সব মেয়ে গেটের দিকে তাকিয়ে আছে, কারণ ক্রিশ খান কলেজে সব মেয়ের ক্রাশ। রুহি ক্রিশের দিকে তাকায়, মনে মনে কলেমা পড়ছে। ক্রিশের দিকে এগিয়ে যায়। ক্রিশ বাইকে সাইডে স্ট্যান্ডে রেখে চাবি ঘুরায়, সানগ্লাস খুলে ফেলে। রুহি সামনে গিয়ে দাঁড়ায়। অমান, গেল রে, বাচ্চা মেয়েটা শেষ বলেই সে দৌড়ে লাগায়। রহিম আর রুদ্র বুঝতে পারেনি যে সাদা শার্ট আর ক্রিশ ঢুকবে। রুহি ক্রিশের সামনে গিয়ে দাঁড়ায়। ক্রিশ বিরক্ত হয়ে মুখ খুলতে চায়, কিন্তু তার আগেই রুহি প্রতিশতভাবে একটি কাজ করে ক্রিশের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। ক্রিশের শরীর যেন বিদ্যুৎ লাগে। প্রথমবারের মতন সে এমন ফিল করে, কেন করে সে জানে না, কিন্তু তার রাগ উঠে যায় মাথায়। সে রুহিকে ধাক্কা দেয়, তারপর জোরে থাপ্পড় মারে। থাপ্পড়ে জোরে রুহি মাটিতে লুটে পড়ে আর অজ্ঞান হয়ে যায়। পুরো ক্যাম্পাস ছেলে মেয়েরা এই দৃশ্য দেখে কিন্তু কেউ এগিয়ে আসে না, কারণ ক্রিশ কলেজের ইউনিয়নের হেড। তার ক্ষমতার কথা সবাই জানে, এমনকি প্রফেসরও তার কথা মেনে চলে। আমান ভাই, এটা কি করলি? এমন চড় মারলি, মেয়েটা যে অজ্ঞান করে দিলি। রুদ্র আর রহিম তখন এগিয়ে আসে। ক্রিশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ওর মতো পিচ্ছি মেয়ে আমার অনুমতি না নিয়ে আমাকে কিস করেছে, তার ওপর ঠিকমতো কিসও করতে পারে না। দেলামার্কা। আমান, তো তুমি কি পুরো ভার্জিন? ক্রিশ রেগে আমানের দিকে তেড়ে গেল। আমান ভয়ে বিদ্রোহ রহিমের পেছনে লুটিয়ে পড়ল। আমান, আমাকে মেরে লাভ নেই, আর ওই মেয়েটার কোনো দোষ আছে? এই যে এই দুটো তোর সামনে দেখতে পাচ্ছিস, ওরা ওকে র্যাগিং করে তোকে কিস করিয়েছে। এতক্ষণে সিমরান গেটের কাছ থেকে দৌড়ে এসে মাটিতে বসে রুহিকে ডাকতে শুরু করে। সিমরান, রুহি, এই রুহি, রুহি ওঠ, কি হয়েছে তোর? ক্রিশ মাটিতে পড়ে থাকা রুহির দিকে ভালো করে তাকালো। মেয়েটাকে দেখে মনে হচ্ছে না সে কলেজে পড়ে, কারণ মুখে বাচ্চা বাচ্চা ভরা রয়ে গেছে। বড় কোমায় পর্যন্ত চুল, বিনুনি করা, মুখে তেমন কিছু নেই, শুধু একটা কানের টুকরো আর হালকা লিপস্টিক, আর সেটাই তাকে পুরো পুতুলের মতো সুন্দর করে তুলেছে। যেন আল্লাহ খুব যত্ন নিয়ে তাকে বানিয়েছে। ক্রিশ বিড়বিড় করে উচ্চারণ করলো, রুহি, নেম, নাইস নেম। ক্রিশ ভাবনায় ডুবে আছে। তখন রুদ্র বলে, ভাই, আমরা বুঝতে পারিনি যে তুই আজকে হোয়াইট শার্ট পরবি, প্লিজ মাথা ঠান্ডা করে। ক্রিশ মাথার চুল টেনে ধরে জোরে নিঃশ্বাস নিল। তারপর সিমরানের জিজ্ঞেস করলো, এই মেয়েটা তুমি কি ওকে চেনো? রুহির দিকে ইশারা করে। সিমরান, হ্যাঁ, ও আমার ফ্রেন্ড রুহি, আমরা দুজন আজ নতুন এসেছি। ক্রিশ, পানি আছে? ওর চোখ মুখ পানি দাও। সিমরান ব্যাগ থেকে জলের বোতল বের করে বলল, হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। ক্রিশ আবার ধমকে দিয়ে বলল, তাড়াতাড়ি করো, স্টুপিড ফালতু কাজের জন্য আমার কাছে এসে এত সময় নেই। সিমরান রুহির চোখ মুখে জল ছিটিয়ে দিল, কিন্তু রুহির চোখ খুলল না। ক্রিশ, মেয়েটার বাবা মায়ের কিছু খাওয়াই নাই নাকি? এত লেদু কেন? ক্রিশ চারিদিকে তাকিয়ে চিৎকার করে বলছে, সব এখানে কি
সিট সিট আমার বাপের বিষয় লেগেছে। 5 মিনিট পুরো ক্যাম্পাস ফাঁকা চাই আমার। এই ছেলেমেয়েরা ভয়ে হুমুড় দিয়ে যার যার ক্লাসে দৌড়ে, কারণ সবার কাছে সবার প্রাণপ্রিয়। ক্যাম্পাসের ফাঁকা হতেই কিরিশ সিমরানকে ধমক দিয়ে বলল, এই মেয়ে সরো সামনে। সিমরান ভয়ে পাশে সরে দাঁড়ালো। কিরিশ মাটিতে বসে রুহির সামনে ঝুঁকে পড়ল, তারপর ঝুঁকে রুহির ঠোঁটের কাছে মুখ লাগিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো। অমান চমকে বলল, হাঁ করে কিরিশের দিকে তাকিয়ে রইল। সিমরান অবাক হয়ে তাকিয়ে রইল। রুদ্র আর রহিমের অবাক হয়ে তাকিয়ে রইল। প্রায় 2 মিনিট পর কিরিশ উঠে দাঁড়ালো, আঙ্গুল দিয়ে ঠোঁটে মুছে বাঁকা হেসে রুহির দিকে তাকালো। রুহি হিটপিট করে চোখ খুললো তাকায়। কিরিশ, শোনো মেয়ে, ভালো করে খাওয়া দাওয়া করো, কারণ তোমার উপর যার নজর পড়েছে তার নজর ভালো না। ভবিষ্যতে যদি তুমি তাকে সামলাতে না পারো চলবে। রুহি হোস্টেলের রুমে বসে পড়াশোনা করছিল। তার থেকে কিছুটা দূরে সিমরানের ফোন ব্যস্ত। হঠাৎ রুহির চোখ সামনে কিরিশের মুখে ভেসে উঠল। রুহি চোখ বন্ধ করে মাথা নাড়ালো, আবার পড়ার দিকে মন দেওয়ার চেষ্টা করলো। কিরিশ সাদা শার্ট পরে বাইরে আসার দৃশ্য মনে করলেই রুহি বিরক্ত হয়ে ওঠে, বিছনার দিকে চলে গেল। তারপর সিমরানের পাশে গিয়ে শুয়ে পড়ল। সিমরান, কি ব্যাপার মা, তুই এত তাড়াতাড়ি পড়া ছেড়ে উঠে গেলে? রুহি, আচ্ছা সিমরান, আমার কি ওনার কাছে সরি বলা উচিত? সিমরান অবাক হয়ে বলল, এই উনিটা আবার কে? রুহি, ওই যে কলেজের কিরিশ ভাই। সিমরান, ও আচ্ছা, কলেজের কিরিশ ভাই। সি, ওটা কি সুন্দর হ্যান্ডসাম ছেলে। ভাই বললে কেমন লাগে। উফ, কি হট, কি ফিগার, পুরোই মারডলা। আমি তো ওকে লাভ লেটার দেবো। রুহি সিমরানের মাথা গালটা মেরে বলল, তোর তো সব ছেলেকেই ভালো লাগে, ফালতু মহিলা। যেটা জিজ্ঞেস করছি সঠিক উত্তর দে। সিমরান, ও হ্যাঁ, কি জানি বললি তুই? সরি বলবি কি না তাই? একদম ঠিক, তুই ওর অনুমতি না নিয়ে ওর ইজ্জতে হাত দিয়েছিস, সরি তো বলতেই হবে। রুহি চোখ ছোট করে তাকিয়ে সিমরানের দিকে দেখলো। সিমরান মৃদু হাসলো, না মানে শুধু কিস করছি, এটা নর্মাল। কিন্তু ভাই, আমি যদি ওর জায়গায় থাকতাম তাহলে ভালো করে। ওহ, তোর ভাগ্য কতটা ভালো। রুহি, বাট বোকা বন্ধ কর, ঘুমা, কাল কলেজে যেতে হবে। সিমরান, আচ্ছা শোন, বলি কি, তুই তো ওকে সরি বলবি, সেটা কি শুধু মুখে বলা ভালো দেখায়? রুহি, তাহলে মুখে বলবো? সিমরান, না মানে তুই একটা চকলেট বক্স দিয়ে বলতে পারিস। ওকে, কাল সকালে দেখা যাবে, আমাকে ঘুমাতে দে, মাথা যন্ত্রণা করছে। সিমরান মৃদু হেসে মনে খুশিতে হলো, কারণ তার মাথায় কিছু চলছে। ক্লাবের তীব্র মিউজিকার তালে তোলে ছেলে মেয়েদের নাচছে, আলো আর আধাই এর মধ্যে এক অদ্ভুত উন্মত্ততা। কিরিশ এক কোণে বসে একটার পর একটা গ্যাস শেষ করছে। আমান হালকা দুলাতে কিরিশের পাশে এসে বসলো। আমান, কি ব্যাপার ব্রো, আজ এমন ঝিমাচ্ছিস কেন? কিরিশ চুপচাপ গ্লাসের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, কারণ কথা যদি বারবার মনে পড়ে তাহলে কি করা উচিত বলতে তুই মনে করিস? আমান হেসে উত্তর, নির্ভর করে তুই কার কথা ভাবছিস তার উপর ভাই। কিরিশ হঠাৎ গ্লাসটা টেবিলের আশ্রে ফেলে উঠে দাঁড়ালো। কিরিশ, একটা গেলদা মার্কা মেয়ে বারবার মনে পড়ছে, শালা মেজাজটাই বিগড়ে দিচ্ছে। তার ঠোঁট, তার চোখ, তার চুল, সব কিছু যেন আমাকে চুম্বকের মতন টেনে নিচ্ছে। এই সময় ছোট ড্রেস পরা এক মেয়ে এগিয়ে এসে কিরিশের জড়িয়ে ধরে। কিরিশ ঘুরে তার ঠোঁটে ঠোঁট মেলায়, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিরিশ তাকে ঠেলে সরিয়ে দেয় আর এক চড় মারে। কিরিশ রেগে চলে, হাট শালি। আমান তাড়াতাড়ি এসে কিরিশের ধরে। আমান ভাই, বাড়ি চল, আজ তোকে দেখে মনে হচ্ছে অনেক বেশি খেয়ে ফেলেছিস। কিরিশ ধরতে বলে, কিরিশ, ওই শালাটাকে ফোন কর, বল আমার ড্রাগস লাগবে। আমান, কি করবি ওইসব দিয়ে, আজ তোর মেয়ে লাগবে না? কিরিশ রেগে, না, আমি ড্রাগস নিয়ে কাজে চালাইয়ে নেব। এই মেয়েগুলোকে সহ্য করতে পারছি না। তুই করবি?
চল তোর সঙ্গে করি। আমান হাসকেসিয়ে করে, না ভাই, আমি পুরো ভার্জিন মানুষ, তোর শালা মতলব ভালো না, দূরে দূরে থাকতে হবে তোর কাছ থেকে। রুহি আর সিমরান বেলা করে ক্লাসে ঢোকার আগে কলেজের সামনে দোকানটা থেকে একটা চকলেট বক্স কিনলো। রোদের আলোতে চকলেটের মোড়াতে চকলেট অভা যেন রুহির মুখে পড়ে আবারও উজ্জ্বল করে তুলছিল তাকে। আজ রুহি পরেছে হালকা হলুদ রঙের চুড়িদার, একদম সাদা সিধে কিন্তু চোখে মায়ার মতো। চুলগুলো সুন্দর করে বেনি করা, কপালে ছোট টিপ আর ঠোঁটে হালকা হাসি। সিমরান তাকিয়ে বলল, তুই যেদিন এমন করে সাজিস সেদিন সবাই তোর দিকে তাকিয়ে থাকে। রুহি হেসে মাথা নাড়ালো, বোকা, আমি তো এমনিতেই রোজকার মতন সাজি। দুজনেই হেসে কলেজের গেটে দিয়ে ভেতরে ঢোকে। তারা সরাসরি চলে গেল সেই জায়গাটা যেখানে আগের দিন কিরিশ আর তার বন্ধুরা বসেছিল। চারপাশে একটু নীরবতা, পাতা ঝরে পড়ছে, বাতাস হালকা ধুলো। আজ জায়গাটা একদম ফাঁকা, কোনো হাসির শব্দ নেই, কোনো চেনা মুখও নাই। সিমরান মুখ বাঁকিয়ে বলল, কি ব্যাপার, আজ কিরিশ কেউ কেউ এলো না নাকি? রুহি কাঁধ ঝাঁকে বলল, কে জানে, চল ক্লাসে যাই। কিন্তু সিমরান হাত কামড়ায়ে বলল, না না, আমরা এখানেই থাকবো, ওরা এলে এখানে আসবে নিশ্চয়। চকলেটটা এনেছি যখন দিয়েই যাব। রুহি অবাক হয়ে তাকালো, এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? সিমরান মুচকি হেসে মুখ ফিরিয়ে নিল, না রে, কিছু না, তুই বুঝবি না। মনে মনে ভাবে, আমি তো লাভ লেটার চকলেট বক্সের ভিতর ঢুকিয়ে রেখে দিয়েছি, পরে আলাদা করে দেওয়ার মতো সাহস আমার নেই। এই বক্স আজ দিতেই হবে। রুহি আবার জিজ্ঞাসা করলো, এত কি ভাবছিস রে? না মানে কিছু না, সিমরান তাড়াতাড়ি উত্তর দিল। ঠিক তখনই ফোন বাজে উঠল। 1 মিনিট, বাড়ি থেকে ফোন এসেছে, একটু কথা বলে আসি, বলে সে ফোন নিয়ে একটু দূরে চলে গেল। রুহি একা দাঁড়িয়ে রইল, বাতাসে তার চুলগুলো একটু এলোমেলো হয়ে গিয়েছে। হঠাৎই গেটের দিকে থেকে ইঞ্জিনের আওয়াজ শোনা গেল। রুহির চোখ সেদিকে ঘুরল। গেট দিয়ে ঢুকলো কিরিশ, কালো রঙের শার্ট আর কালো জিন্স পরা। সূর্যের আলো পড়ে শার্টটা যেন আরও চকচকে করছে। পেছনে আমান বসে আছে, মুখে হালকা হাসি। কিরিশের চোখে সানগ্লাস, কিন্তু তবুও ওর উপস্থিতিতে একটা অনুভূতি, আকর্ষণ, যেন চারপাশে হাওয়া থেমে গেছে। রুহি বুক ধরধর করে উঠল। সে নিঃশ্বাস শব্দে তাকিয়ে রইল, চোখে সরাতে পারছিল না। ওই মুহূর্তে সিমরান ফোনে কথা শেষ করে ফিরে এলো। সিমরান, চল অন্য জায়গায় খুঁজি ওদের, হয়তো ক্যান্টিনের দিকে আছে। রুহিন চোখ না সরিয়ে, না, দরকার নেই, দেখ ওই দিকে। সিমরান তাকিয়ে দেখলো কিরিশ বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে। ভঙ্গিটা দেখে ওর বুকটা হালকা ধাক্কা দিল। রুহি আস্তে বলল, চল যাই ওর দিকে। দুজন ধীরে ধীরে কিরিশের দিকে এগিয়ে যেতে লাগলো। কিরিশ বাইকটা সাইডে দিয়ে বসে সিগারেট ধরালো। আকাশে হালকা রোদ, কলেজের মাঠের ধারে কয়েকটা পাতা উড়ছে, আর কিরিশের চোখে একরকম অলসতা। আমান হঠাৎ কোনোই দিয়ে ঠেলে উঠল, ভাই সামনে তাকা, দুজন সুন্দরী আমাদের দিকে আসতেছে। কিরিশ ধোয়া ছেড়ে অলসতা বলল, সুন্দরী নাকি দেখি তো। ধোয়ার ফাঁকে দিয়ে চোখ তুলে তাকাতেই ওই দৃষ্টি থেমে গেল। দূর থেকে দুজন মেয়ে এগিয়ে আসছে, একজন পরেছে পিঙ্ক স্যুট আর একজন হলুদ রঙের চুড়িদার। সূর্যের আলো পড়ে সেই হলুদটা যেন সোনার মতো ঝলমল করেছে। তার তক্ষণই কিরিশের চোখ আটকে গেল সেই হলুদ পোশাক পরা মেয়েটির মুখে। একটা সরল মুখ, যেন নরম ফুলের পাপড়ি মতো। চোখ একরাশ লাজুকতা ও একটুখানি হাসি ছায়া আছে ঠোঁটে। কিরিশের গলা শুকিয়ে গেল, সিগারেটের ধোঁয়া এক মুহূর্তে বাতাসে মিলিয়ে গেল, কিন্তু ওর চোখ আর নড়ল না। কিরিশ মনে পুরো হলুদ পরি, এই মেয়েটা আমার শেষ করে দেবে মনে হচ্ছে। কেন এত সুন্দর হলো? কে বলেছিল এত সুন্দর হতে? আমান পাশ থেকে ফিসফিস করে বলল, কি রে ভাই, জমে গেলি কেন? দেখি তো থেমে গেল। কিরিশ ধীরে ধীরে হাসলো, কিন্তু এখনো চোখ রুহির দিকে। বাতাসে রুহির বেনি দুলে উঠছে। কিরিশের মনে হলো যেন প্রতিটা হলুদিনী তার বুকের ভেতরে কোনো অজানা সুর বাজাচ্ছে। তাই সিগারেটটা অদেখা অবস্থায় মাটিতে ছুঁড়ে দিয়ে পায়ে চাপা দিল কিরিশ।
চোখ নামাতে চাইলো কিন্তু নামাতে পারলো না। মনে হলো এই মেয়েটার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা আছে যা কৃষকে টানছে। রুহি আর সিমরান ধীরে ধীরে এগিয়ে এসে কৃষ আর আমানের সামনে দাঁড়ালো। চারপাশে হালকা হাওয়া বইছে, তবুও রুহির বুকের ভেতরটা কেমন জানি ধকধক করেছে। হাতের চকলেট বক্স শক্ত করে ধরে রাখছে সে। রুহি থেমে গেল, লাজুক গলায় বলল, সরি কৃষ ভাই, আগের দিন আমি ইচ্ছা করে কিছু করি নাই। সেদিন যা ঘটেছিল তার জন্য আমি খুবই দুঃখিত। সে আস্তে করে হাত বাড়িয়ে চকলেটের বক্সটা দিল। কৃষ ভুরু কুঁচকে একটু অবাক গলায় বলল, হু আর ইউ? আর কাল কি হয়েছিল? আমান হেসে বলল, ভাই তোর মনে নেই কালকে? কিন্তু কৃষ সঙ্গে সঙ্গে থামিয়ে দিল, চুপচাপ তুই চুপ কর আমান। এই মেয়েটা, তুমি বলো কাল কি হয়েছিল? আমি তো তোমায় চিনি না। রুহি ভয় পেয়ে গেল। মনে মনে ভাবলো, লোকটা কি পাগল নাকি? একদিন আগেই সব ভুলে গেল। তবুও সাহস করে বলল, আগের দিন আপনার ফ্রেন্ডরা র র র করছিল। তারা বলেছিল আপনাকে কিস করতে, তাই আমি আমি তাই করেছিলাম। আর সেই জন্য আজকে আপনাকে সরি বলতে এসেছি, এই চকলেটটা দিতে। আর আমি রুহি। কৃষ এক দৃশ্যে তাকিয়েছিল রুহির ঠোঁটের নাড়াচাড়ার দিকে, যেন শব্দগুলো শোনার চেয়ে তার মুখের দিকে মনোযোগ বেশি ছিল। কিন্তু রুহির ভাই ডাক শুনে তার মাথা বিগড়ে যায়। কৃষ, এই দেলা মার্খা মেয়ে, আমি কোন অ্যাঙ্গেলে দিয়ে তোমার ভাই লাগি? তার গলায় ধমকে রুহি চমকে উঠল, চোখ বড় বড় হয়ে গেল। তবুও কাঁপা কাঁপা গলায় বলল, না মানে সবাই তো আপনাকে ভাই বলে। কৃষ কড়া গলায় সবাই বলুক, কিন্তু তুমি বলবে না, আমার নাম ধরে ডাকবে, ক্লিয়ার? রুহি নিঃশব্দে মাথা নাড়ালো, বুকের ভেতর কাঁপন লেগে আছে। কৃষের ঠোঁটে তচ্ছিল্য হাসি এনে বলল, আমাকে কি তোমার কিন্ডারগার্টেনের বাচ্চা মনে হয়, যাকে চকলেট দিয়ে শান্ত করতে হবে? সিমরান তাড়াতাড়ি বল। না না, আসলে এটা সরি গিফট ভাই, মানে। কৃষ তীব্র দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কি তোমার কিছু জিজ্ঞেস করেছি? সিমরান চুপ করে গেল, ওর চোখে ভয়, কোনো শব্দ নেই। কৃষ তখন চুপ গলায় বলল, এখন যাও, ক্লাসে যাও দুজনেই। রুহি মাথা নিচু করে সিমরানের হাত ধরে চলে যেতে লাগলো, কিন্তু তখনই পিছন থেকে কৃষের গলা শোনা গেল, এই লেদা মার্কা মেয়ে, শোনো। রুহি চমকে পিছনে ফিরল। জি? কৃষ এগিয়ে এসে ওর হাত থেকে চকলেটের বক্সটা নিয়ে বলল, আমার একটা কুকুর আছে, ও চকলেট খেতে খুব ভালোবাসে, এটা ওকে খাইয়ে দেব। রুহি উস্তবোধ হয়ে গেল, ওর গলা শুকিয়ে গেল। সিমরান মুখ চেপে হাসি লুকিয়ে ফেলল, কিন্তু মনটা খুশিতে ভরে গেল। তার চিঠি পড়বে কৃষ। সে রুহির হাত থেকে টেনে চকলেট বক্স নিয়ে যায়। দুজনে আস্তে আস্তে হেঁটে চলে গেল। পিছনে দাঁড়িয়ে কৃষ চকলেটের বক্সটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, ঠোঁটে এক সিলতে হাসি খেলছে। সন্ধ্যায় নরম আলোতে শহরটা ধীর ধীর নিঃশব্দ হয়ে আছে। সেই সময়ে কৃষ বাড়িতে ফিরে এলো, ঘামে ভেজা শরীর, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে এক অদ্ভুত চিন্তার রেখা, যেন সারাটা পথ জুড়ে সে কারোর কথা ভেবে এসেছে। বাথরুমের দরজা বন্ধ করে কৃষ শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ল। ঠান্ডা জলের ধারা তার কাঁধ বেয়ে নামছে, অথচ মনটা অন্য কোথাও হারিয়ে গেছে। রুহির হাসিটা, তার ঠোঁটের নাড়াচড়া, সরাসরি সরি কৃষ ভাই বলে চকলেটের বক্সটা এগিয়ে দেওয়া, সব কিছুতেই আবারও চোখের সামনে ভেসে উঠল। নিজেই সঙ্গে নিজেই কথা বলে উঠতে কৃষ, কি হচ্ছে তোর? তুই তো এমন ছিলি না। এই একটা লেদা মার্কা মেয়ের কথা এত মনে পড়ছে কেন? স্নান শেষ করেই তোয়ালে পেঁচিয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো সে। হঠাৎই তার নজর পড়ল বিছানার উপর ফেলে রাখা রুহির দেওয়া চকলেটের বক্সের দিকে। ঠিক তখনই তার পোষা কুকুরটি টমি ছুটে এসে বিছানায় লাফিয়ে উঠে সরাসরি বক্সের উপর হামলা চালায়। কৃষ তাড়াতাড়ি বক্সটা ছাড়িয়ে নিল বলে, এটাই টমি, একদম না, এটা তোর বাবাকে তোর মা দিয়েছে, জানিস না বাবা মায়ের পার্সোনাল জিনিসে হাত দিতে নেই। টমি কৃষের কোলে উঠে আসে, গায়ে মুখ ঘষে আদর করতে থাকে। কৃষ হেসে বলে, একদম না, এটা আমার, তুই একটাও পাবি না।
চল যা, তোর খাবার দিয়ে এসেছি রান্নাঘরে। টমি মুখ ভর করে কোলে থেকে নেমে যায়। কিরিশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে, তারপর আবার বক্সটার দিকে মন দেয়। বক্স খুলতে ভেতরে থেকে নানা রকম চকলেট মিষ্টি গন্ধ বেরিয়ে আসে। তার মাঝখানে একটা ভাঁজ করা ছোট্ট কাগজ। কিরিশ অবাক হয়ে কাগজটা তুলে নিল। খুলতেই হাতের লেখা অক্ষরগুলো চোখে পড়ল। কাগজের লেখা প্রতিটা শব্দ যেন ধীরে ধীরে কিরিশের বুকের ভিতর কেঁপে উঠল। চোখের কোণে হালকা হাসি ফুটে ওঠে, ভুরু কুঁচকে যায়, তারপর ঠোঁটের কোণে মিষ্টি এক দুষ্টু হাসি। সে ফিসফিস করে বলল, বাহ, যতটা লেদা ভেবেছিলাম ততটা না। লাভ লেটার লিখেছে জানে মেয়েটা, ইন্টারেস্টিং। শিকার নিজেই এসে শিকারীর কাছে ধরা দিচ্ছে। এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? পার্ট 4। রুহি আর সিমরান ক্লাসে বসে আছে। আর কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু হবে। পুরো ক্লাস ভর্তি স্টুডেন্ট। কেউ বাইরে মুখ গুজে পড়েছে, আবার কেউ বন্ধুদের সঙ্গে গল্পও মেতে উঠেছে। রুহি সিমরানের দিকে তাকিয়ে বলল, রুহি, কিরে, সকাল থেকে মুখটা এমন শুকনো করে ডাকেছিস কেন? সিমরান, আরে একটা বড় ভুল হয়ে গেছে। রুহি, ভুল মানে? কি ভুল করেছিস? সিমরান, শোন, কিন্তু রাখবি না তো। রুহি, না না, বল তাড়াতাড়ি। সিমরান নিচু গলায় বলল, কাল তোর দেওয়া চকলেটের বক্সে আমি একটা লাভ লেটার ঢুকিয়ে দিয়েছিলাম কিরিশের জন্য। রুহি, কি? রুহি এত জোরে চিৎকার করে ওঠে যে আশপাশের সবাই ঘুরে তাকায় তাদের দিকে। সিমরান, আরে চুপ, আসতে বল। রুহি মুখ ঢেকে ফিসফিসে বলল, রুহি, তুই কি পাগল হয়ে গেছিস? যদি এই কিরিশ ভাই রেগে যায়, তোর কপালে দুঃখ নাচবে। সিমরান, শোন তো, আসল কাণ্ডটা আমি সিঁড়িতে লিখেছিলাম, আমি তোমায় ভালোবাসি, কিন্তু শেষে নিজের নামটা লিখতে ভুলে গেছি। এখন ভয় পাচ্ছি। কিরিশ ভেবে বসবে সিঁড়িতে তুই লিখেছিস। রুহি, হাই আল্লাহ, তুই এমন পাগলামি করলি কেন? আগে আমায় বললি না কেন? ঠিক তখনই দরজা খুলে যায়। ক্লাসে স্যার ঢুকে পড়ে। সবাই একসাথে উঠে দাঁড়ায়। রুহি আর সিমরানও চুপচাপ উঠে দাঁড়ায়। স্যার বললেন, ঠিক আছে, সবাই বসো। আর ক্লাসে থেমে আসছে নিঃশব্দতা। ঠিক তখনই দরজা দিয়ে ভেতরে ঢোকে ক্রিশ, পেছনে আমান, রুদ্র আর রহিম। স্যার ক্রিশকে দেখে একটু থামে যায়। স্যার, তুমি এখন এখানে কোনো দরকার বাবা? ক্রিশ কিছু না বলে ক্লাসের ভেতরে ঢোকে। চারপাশে তাকায়, তার দৃষ্টি যেন কাউকে খুঁজছে। সবাই নিঃশব্দ। রুহি আর সিমরান তো ভয়ে একদম কাঠ হয়ে গেছে। মনে হচ্ছে এক্ষুনি বুঝি ক্রিশ এসে তাদের চড় মেরে দেবে। হঠাৎ ক্রিশ থেমে যায়, ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলে, ক্রিশ, মিস লেদা মার্কা, প্লিজ কাম ফর ফার্স্ট। রুহির বুকে ধড়ফড় করে ওঠে। ক্লাসের সবাই চুপচাপ চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে, এই মিস লেদামার্কা আবার কে? আর ক্রিশের সাথেই বা কিসের সম্পর্ক? ক্রিশ মাথা চুলকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামনে এগিয়ে যায়। রুহির সামনে এসে দাঁড়ায়। রুহি কিছু বলার আগেই ক্রিশ তার হাতটা শক্ত করে ধরে টেনে বেরিয়ে যেতে থাকে। সিমরান শুধু রুহি বলে ভয়ে চুপ করে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ক্রিশ ঘুরে স্যারের দিকে তাকালে বলল, স্যার, আপনি আপনার স্টুডেন্টদের পড়ান, আমি আমারটাকে নিয়ে যাচ্ছি। ওই একটু কম বুদ্ধি, তাই হয়তো বাড়তি ক্লাস দরকার। পেছন থেকে আমান মুচকি হেসে বলল, আমান মানে একই একটা সাবজেক্ট 2 বার ফেল করেছে, সে আবার ক্লাস করাবে? রহিম, হা, একদম ঠিক বলেছিস ভাই। রুদ্র, চুপ কর, ক্রিশ শুনলে মেরে ফেলবে তো, হাসপাতালে ভর্তি হতে হবে। এদিকে ক্রিশ টেনে টেনে রুহিকে বাইরে নিয়ে যায়। রুহি অনেক চেষ্টা করেও হাত ছাড়াতে পারে না। অবশেষে একদম ফাঁকা একটা ক্লাসরুমে ওকে নিয়ে ঢোকে ক্রিশ। দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। রুহি, আপনি কি করছেন? দরজাটা বন্ধ করলেন কেন? ক্রিশ একটু বাঁকা এসে পাশে থাকা একটা চেয়ার টেনে বসে সামনে রাখে, চোখ এক অদ্ভুত ঝিলমিল। ক্রিশ, বসো। রুহি কিছু না বলে দাঁড়িয়ে থাকে, তার সারা শরীর কাঁপছে ভয়ে। ক্রিশ এবার গম্ভীর গলায় ধমকে ওঠে, স্টেজ। রুহি ভয় পেয়ে ধীরে ধীরে বসে পড়ে, তার হাত পা কাঁপছে অনবরত। ক্রিশ চেয়ারটা টেনে কাছে আনে, 2 হাত দিয়ে
চেয়ারটার দুই পাশে ভর করে রুহির মুখে একদম কাছে আসে। রুহির নিঃশ্বাস আটকে যায়, চোখ বন্ধ করে আসে নিজের অজান্তেই। কিরিশ, এত কাঁপছো কেন? বাটারফ্লাই, তোমার কাঁপাকাঁপিতে আমি যদি সত্যি কিছু করে ফেলি তখন কিন্তু কিছুই বলতে পারবা না। রুহি, আপনি আপনি কি চান? রুহি হালকা কিরিশ হালকা হেসে পকেট থেকে একটা চিঠি বের করে রুহির সামনে ধরে, বলে, কিরিশ, এ নাও, এটা সুন্দর করে পড়ে শোনাও। রুহি, এটা এটা চিঠিটা আমি। কিরিশ, হুশ, কোনো কথা নয়। বাটারফ্লাই, চিঠিটা পড়ো। বেশি দেরি করলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তখন কিন্তু ইমরান হাশমির স্টাইলে সিন চলবে। রুহি কাঁপতে থাকা হাত দুটো ধীরে ধীরে চিঠির খোলে। চোখের পাতায় নিচে ঘাম জমে গেছে, বুকের ভেতর ধপধপ শব্দ পুরো ঘরে প্রতিষ্ঠিত করছে। কিরিশ একদম চুপচাপ তাকিয়ে আছে তার দিকে, চোখে এক অদ্ভুত মায়া, কিন্তু তাতে ভয়ও মিশে আছে। চিঠিটার প্রথম লাইনে রুহি গলা কেঁপে ওঠে। প্রিয় কিরিশ, তুমি যখন হাসো মনে হয় যেন সকালটা একটু বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। তুমি রাগ করলে পৃথিবীটাও যেন থেমে যায় কিছুক্ষণের জন্য। আমি জানি তুমি কখনো বোঝো না, কিন্তু তোমাকে দেখলেই বুকের ভেতরটা কেমন অচেনা এক অদ্ভুত ভরে যায়। আমি দূর থেকে দেখি আর ভাবি, যদি একদিন তুমি আমার দিকে তাকাও একবারের জন্য, তাও আমার নাম ধরে ডাকো, আর আমি তোমাকে ভালোবাসি কিরিশ। চোখ চোখে চোখ রাখলে হয়তো বোঝা যাবে এই ভালোবাসা কোনো খেলার মতো নয়, এটা আমার নিঃশ্বাসের মতো সত্যি। আই লাভ ইউ কিরিশ। রুহি ধীরে ধীরে শেষ লাইনটা পড়ে চুপ করে থাকে, তার ঠোঁটে শুকিয়ে গেছে, কণ্ঠ কাঁপছে। রুহি, এই চিঠিটা আমি। কিন্তু রুহির কথা শেষ আগে কিরিশ হালকা একটা হেসে দিয়ে এগিয়ে এসে বলে, চোখে একদম সরাসরি তাকিয়ে বলে, আই লাভ ইউ টু বাটারফ্লাই। আই লাভ ইউ টু বিউটিফুলি। রুহির নিঃশ্বাস থেমে যায়, সমস্ত শরীর যেন ধীর স্থির পড়ে, কান পর্যন্ত লাল হয়ে গেছে তার। চোখ নামিয়ে নেয় রুহি, আর কিরিশ শুধু হেসে চিঠিটা ভাঁজ করে নেয়, নিজের পকেটে রাখে। ঘরের নির্জনতার মাঝেই শোনা যায় রুহি হৃদয়ের ধূপকুকানি। তারপর কোনো কথা না বলে রুহি চেয়ারটার সামনে টেবিল হেলান দিয়ে দাঁড়ায়। রুহি চমকে তাকায়, চোখের কৌতূহলী আর একটু ভয়। কিরিশ মুচকি হেসে বলল, তাহলে বলো তো, আমরা আজ থেকে কি হলাম? রুহি মুখ নামিয়ে বলল, দেখুন, আপনি যেমন ভাবছেন। কিরিশ একটু ধমকে উঠল, কি হলো বলো, স্পিক আউট। রুহি ঢোক গিলে নিচু গলায় কাঁপে কাঁপে বলল, জিএফ আর বিএফ। কিরিশের চোখে ঝিলিক খেয়ে উঠে ঠোঁটের কোণে দুষ্টু হাসি। এক্স্যাক্টলি, এখন আমার কাছে আসো বাটারফ্লাই। রুহি লজ্জায় গাল লাল হয়ে গেছে। হ্যাঁ, শুধু এতটুকুই বলতে পারল সে। কিরিশ ঝুঁকে নিচু গলায় বলল, আমার কাছে আসো। রুহি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে পা বাড়ালো, তারপর বুকের ভেতর টিপ টিপ করছে, হাত কাঁপছে সামান্য। কিরিশের কাছে এসে দাঁড়ালো সে, হঠাৎ রুহির কোমরে টেনে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। রুহি এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। কিরিশের নিঃশ্বাস তার গলার কাছে লাগছে, আর পরের মুহূর্তে কিরিশ নিজের মুখটা রুহির গলায় গুজে আলতো কিন্তু জোরে কামড় দিল। রুহি শরীরটা কেঁপে উঠল নিঃশ্বাসে, চোখ বন্ধ হয়ে এলো ব্যথায়। কিরিশ ফিসফিস করে বলল, আজ থেকে আমাকে না জিজ্ঞেস করে কোনো কাজ করবা না, বুঝেছ? রুহি চোখ মুখে ফুসকে মাথা নাড়ালো, মুখে কোনো শব্দ এলো না। কিরিশ আবার মৃদু হাসলো, এখন আমাকে একটা কিস দাও। রুহি অবাক হয়ে তাকালো, কিস? কিরিশ চোখ টিপে বলল, হ্যাঁ, তাড়াতাড়ি। রুহি বুকের ভেতর ধপকে আওয়াজ শুনতে পাচ্ছে, ভয়ে ভয়ে ধীরে এগিয়ে এসে কিরিশের গলে আলতো করে কিস করলো। কিরিশের মুখে তখন এক প্রান্ত হাসি। সে রুহিকে আরও কাছে টেনে নিল, তারপর কানের কাছে মুখ নিয়ে ধীরে ফিসফিস করে বলল, এখন চুপচাপ ক্লাসরুমে চলে যাবে, ঠিক আছে? রুহি চোখ নিচু করে বলল, হ্যাঁ। তারপর ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে লাগলো। পেছনে কিরিশ দাঁড়িয়ে, মুখে সেই একই মুচকি হাসি, মনে যেন নতুন এক অনুভূতি শুরু চলছে। পার্ট 5। যারা রোমান্টিক গল্প পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই গল্পটা।
সন্ধ্যা নামছে, আকাশে হালকা নিচেই ছায়া, পাখিরা ঘরে ফিরছে। রুহি আর সিমরান অনেক আগেই বাড়ি ফিরে এসেছে, কিন্তু সারাটা পথ জুড়ে রুহি একটাও কথা বলেনি। সিমরান নিঃশব্দে বিছানায় বসে আছে, নিজের ভুলটা বুঝতে পেরেছে। সে ভীষণ অপরাধে ভুগছে, তবুও রুহির মুখ থেকে সত্যিটা জানার তীব্র ইচ্ছা তার ভিতরে জ্বলে উঠছে। রুহি চেয়ারে বসে আছে, সামনে বই খোলা, মুখটা নিঃশব্দ, চোখ দুটো বইয়ের পাতায়, কিন্তু মন যেন দূরে কোথাও। ধীরে ধীরে সিমরান রুহির দিকে তাকিয়ে বলে, সিমরান, রুহি রুহি সরি রে, আমি ইচ্ছা করে করিনি, একদম বুঝতে পারিনি এমনটা হবে। বল না, ক্রিস তোকে কিছু বলেছে? কিছুই তো না, কিছু করেছে? আমি তো আমি জানলে হয়তো কিছুই করতে পারতাম। রুহি কোনো উত্তর দেয় না, চুপচাপ বইয়ের পাতা চোখ রেখে বসে থাকে। মনে হয় শব্দগুলো পড়ছে, কিন্তু বোঝার চেষ্টা করছে না কিছুই। সিমরান বিরক্ত হয়ে উঠে বলে, এইভাবে চুপ করে বসে থাকলে হবে না, আমি আর পারছি না। আর তার গলা কেঁপে ওঠে, চোখ ভরে যায় পানিতে। রুহির মুহূর্তের মধ্যে সে হাউমাউ করে কেঁদে ফেলে। রুহি চমকে ওঠে, চোখের সামনে সিমরানের কান্না দেখে তার বুকটা ভারী হয়ে আসে। দ্রুত উঠে এসে পাশে বসে সিমরানের কাঁধে হাত রাখে। রুহি, এই 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 কি হলো তোর? এমন করে কাঁদছিস কেন? সিমরান, আজ আমি জানি আমার ভুল হয়েছে, কিন্তু তুই একটাও কথা বলিস না। বলতো তো, তোদের মধ্যে আসলে কি হয়েছে? রুহি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে বলে, রুহি, আচ্ছা আচ্ছা বল, কিন্তু তুই কান্না থামা আগে। সিমরান চোখ মুছে বলে, ঠিক আছে, এখনই থামাচ্ছি, এখন বল। রুহি একটুখানি থেমে হেসে রুহি বলল, ঠিকই, কিন্তু যেভাবে তুই আমাকে এই বিপদে ফেলেছিস, তেমন তুই এখন এর এর সলিউশন বের করবি। সিমরান হেসে ফেলে তখন চোখ মুছে, ওকে ডান। দুজনে একে অপরের মুখের দিকে তাকিয়ে হালকা হেসে ওঠে। দীর্ঘ নীরবতার পর আবার যেন তাদের বন্ধুত্ব আলো ফিরে আসে। রুহি অনেকক্ষণ চুপ করে বসে থাকে, ঘরে হালকা বাতাস ঢুকে জানালার দিকে, কিন্তু তাদের মাঝে নীরবতা যেন আবারও ভারী। সিমরান, এই রুহি, বল না, ক্রিস আসলে কি বলেছিল? রুহি একটু দ্বিধায় পড়ে যায়, চোখ নামিয়ে বলে, ওই চিঠিটা পড়ার পর উনি বলল, আই লাভ ইউ টু বিউটিফুলি। সিমরানের মুখে একদম অবিশ্বাস্য ছাপ। সিমরান, কি, ক্রিস তোকে এটা বলেছে? ও ও মজা করছে নাকি? রুহি ধীরে মাথা নাড়ায়, মুখে কোনো হাসি নেই। রুহি, না, উনি একদম সিরিয়াস ছিল। একটু থেমে গলা ভারী হয়ে যায় তার। রুহি, কিন্তু আমি ওনাকে ভালোবাসি না সিমরান, এতটুকু না। সিমরান অবাক হয়ে তাকিয়ে থাকে, তাহলে তুই ওকে সেটা বলিসনি কেন? রুহি নিঃশ্বাস ফেলে ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে কিছু বলার সাহস পায়নি। ওনার চোখের দিকে তাকাতে গেলে মনে ভয় পায়। সিমরান, তাহলে এখন কি করবি? রুহি ধীরে বইটা বন্ধ করে সিমরানের দিকে তাকায়, চোখে এক ধরনের দৃঢ়তা জেগে ওঠে। রুহি, তুই বল, এই সম্পর্ক থেকে বেরোনোর কোনো উপায় আছে কিনা? আমি চাই না কেউ ভাবুক আমি ওকে ভালোবাসি। সিমরান চুপ করে থাক কিছুক্ষণ, তারপর ঠোঁটে হালকা হাসি টানে। সিমরান, তাহলে একটা কাজ করা যাক, আমরা এমন কিছু করব যাতে ক্রিস নিজেই তোকে ছেড়ে দেয়। রুহি অবাক হয়ে তাকায়। রুহি মানে? সিমরান, মানে ও যেমনভাবে তুই ওর জন্য একদম ঠিক তেমন না। তুই ওর পেছনে না ঘুরে নিজের মতো থাকবি, একটু রেসপন্স দিবি না, আর কলেজে যত পারবি ছেলেদের সাথে কথা বলবি, দেখবি ওর আগ্রহ নিজে থেকেই কমে যাবে। রুহি দীর্ঘশ্বাস ফেলে বলল, রুহি, তুই নিশ্চিন্ত এই কাজ করবে? সিমরান আত্মবিশ্বাসের সঙ্গে বলল, একদম একদম। ছেলেদের যখন পাত্তা না পায় তখন তো বিরক্ত হয়ে দূরে সরে যায়। রুহি হালকা হাসে। রুহি, ঠিক আছে, দেখা যাক, কিন্তু তুই থাকবি পাশে। সিমরান, অবশ্যই থাকবো বাটারফ্লাই, সরি সরি। রুহি চোখ বড় করে বলে, রুহি এ নামটা আর মুখে আনবি না। দুজনে হেসে ফেলল, কিন্তু রুহির মতো একটা অজানা দুশ্চিন্তা রয়ে যায়, যদি সহজে না ছাড়ে। রাত 12:30, পুরো
পুরো শহর তখন নিদ্রতায় ডুবে। চারপাশে এক অদ্ভুততা নীরবতা, মাঝে মাঝে কুকুরের ঘেউ ঘেউ শোনা যায়। রুহি গভীর ঘুমে তলিয়ে আছে। হঠাৎ তার বালিশের পাশে রাখা ফোনটা কেঁপে ওঠে। স্ক্রিনে আলো ঝলঝকিয়ে সঙ্গে বাজতে শুরু করে রিংটোন। অনদ্রতায় চোখ খুলে রুহি ফোনটা কানে তোলে। রুহি, হ্যালো, কে? ওপাশ থেকে ঠান্ডা গলায় ভেসে আসে এক অপরিচিত কণ্ঠ। ক্রিস, তাড়াতাড়ি নিচে এসো। বাটারফ্লাই। রুহি, কে রে তুই? আমি কেন নামবো নিচে? এটা রাত 12টা পেরিয়েছে। ক্রিস রেগে, তোর ভাতার বলছি, মুখ মধু মেখে এসেছি, তাড়াতাড়ি আয় বলে ফোনটা কেটে দেয় ক্রিস। রুহি ঘুম এক ঝটকায় উড়ে যায়। রুহি চমকে উঠে বসে উঠল। হেডফোনটা জোর করে ধকধক করছে। রুহি, হায় আল্লাহ, এই লোকটা আমার ফোন নাম্বার পেল কোথা থেকে? পাশ থেকে সিমরান ঘুম জড়ানো গলা শোনা যায়। সিমরান, কি হলো? চিৎকার করছিস কেন? রুহি, ক্রিস ফোন করেছিল, বলছে নিচে যেতে। সিমরান অবাক হয়ে, কি? কোথায়? কবে এলো? রুহি বলছে নিচেই আসে, আমাকে ডেকেছে। সিমরান বিছনা থেকে উঠে, তুই যাস না বুঝলি, এখন ফোনটা অফ করে ঘুমিয়ে পড়। ও যদি নিচে থেকেও থাকে, গার্ডরা আছে, ও ঢুকতে পারবে না। এটা তো লেডিস হোস্টেল। রুহি একটু ভেবে বলে, তুই ঠিক বলেছিস, আমি না গেলে নিশ্চয়ই ও নিজে থেকেই চলে যাবে। রুহি ফোনটা বন্ধ করে দেয়, তারপর নিঃশব্দে আবার শুয়ে পড়ে। কিন্তু ঘুম আর আসে না। বারবার কানে বাজতে থাকে সেই কণ্ঠস্বর, বিউটিফুলি নিচে আসো বাটারফ্লাই, নিচে এসো। ঘড়ির কাঁটা এগোটায়, কিন্তু রুহির মন অদ্ভুততায়, এক অস্থিরতায় ঘোরা থাকে। বাইরে দূরের বাতাসে হালকা মোটর বাইকের শব্দ ভেসে আছে। মনে হয় কেউ সত্যি নিচে দাঁড়িয়ে আছে। প্রায় অনেকক্ষণ কেটে গেল। রুহি আবার গভীর ঘুমে তলিয়ে গেছে। হঠাৎ যেন তার মনে হলো তার মুখের উপর কারোর গরম নিঃশ্বাস পড়েছে। ঘুমের ঘরে সে একটু পাশ ফিরিয়ে টের পায় কেউ যেন আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এক মুহূর্তে রুহির বুক ধড়ফড় করে উঠল। চমকে উঠে বসে পড়ল সে। চোখ খুললে পাশের দিকে তাকাতেই যা দেখলো, রুহির গলা শুকিয়ে গেল। ভয়ে তার চোখ বড় হয়ে গেল। নিঃশব্দে গলায় আটকে গেল, ক্রিস, বাটারফ্লাই। রুহির বুকের ধুকপুকানি বেড়ে যায়। রুহি, আপনি এখানে কি করে এলেন? তোতলাতে তোতলাতে বলে। সিমরান কোথায় গেল? ক্রিস হাসিটা আরও গভীর হয়, চোখে যেন আগুন জ্বলে ওঠে। হঠাৎ সে ঝুঁকে রুহির গলা শক্ত করে চেপে ধরে। ক্রিস, বাটারফ্লাই, তোকে বলিনি এখন থেকে যা করবি আমাকে জিজ্ঞেস করে করবি? তুই আমাকে না জিজ্ঞেস করে ঘুমিয়ে পড়লি? একবারও ভাবলি না আমি নিজে তোর জন্য অপেক্ষা করছি? রুহি মুখ লাল হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারছে না। হাত দিয়ে ক্রিসের বুক ঠেলতে থাকে। চোখ আধখোলা হয়ে যায়। ঠিক তখনই ক্রিস হাত ছেড়ে দেয়। সে সামনে থাকা গ্লাসে হাতে তুলে নিয়ে বলে, এই নে জল খা। রুহি থরথর করে কাঁপে। হাতে গ্লাস নিয়ে এক নিঃশ্বাসে জলটা শেষ করে ফেলে। বুক দমে আসে, চোখে জল চিকচিক করে। ক্রিস ঠান্ডা গলায়, বাটারফ্লাই, কোনো দিন আমার কথার অবাধ্য হবে? রুহি ভেবে মাথা নিচু করে, আস্তে আস্তে না বোঝায়। ক্রিস, ইটস ওকে, লাইক গুড গার্ল, চলো। রুহি কাপা গলায় বলে, রুহি, কে কোথায় যাব? ক্রিস ধীরে ধীরে ঝুঁকে আসে। তার চোখ রুহির চোখের ঠিক মধ্যে গিয়ে থামে, যেন প্রতিটা নিঃশ্বাসের আগুন আছে। ক্রিস ধীরে হুমকি সুরে প্রশ্ন করে, আমার একদম পছন্দ নয়, মাথায় রাখবি। রুহি, হ্যাঁ থাকবে। ক্রিস হাসতে হাসতে, গুড। আমি বাইরে আছি, তোমার ফ্রেন্ডকে ভিতরে পাঠাচ্ছি। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসবে। আর যদি আমাকে আবার উঠে আসতে হয়, চোখের ভয়ানকি ঝিলিক, তাহলে এই বারান্দা দিয়ে ঠুস করে নিচে ফেলে দেব, কেমন? রুহির চোখে আতঙ্ক জমে যায়। হাতের গ্লাসটা কেঁপে কেঁপতে টেবিলে রাখে। রুহি উঠে দাঁড়ায়, ওয়াশরুমের দিকে যেতে যায়। স্টপ। বাটারফ্লাই পিছন থেকে রুহির টপস টেনে ধরে, তারপর ভুলবশত এমনভাবে ধরে যে ভেতরের বিরাট ক্রিস, সরি বাটারফ্লাই, বাট তুমি এত টাইট কেন পড়ছো? এমনিতেই ছোট ছোট
আমি কি খেয়ে বড় হব? এমন গালাহীন কথা শুনে রুহির কান গরম হয়ে যায়। লজ্জায় সে ওয়াশরুমে ঢুকে যায়। কিরিশের পায়ের শব্দ সুরে মিলিয়ে যায়, কিন্তু তার গলায় সেই হুমকি যেন গটগটায় গেঁথে যায়। বাটারফ্লাই, আমার অনুমতি ছাড়া কিছুই না। রুহি ওয়াশরুমে ঢুকে নিঃশব্দে চুপ করে বসে থাকে। বাইরে বাতাসের পর্দা উড়ছে, অথচ ঘরের ভেতরটা ঠান্ডা নয়। ভয় আর পাগলামে এক অদ্ভুত আগুনের সহ্য। রাতটা ছিল একদম নিশ্চুপ, চারিদিকে নিঃশব্দ। ক্রিস বাইরে বেরিয়ে এসে তার গার্ডরা দিব্যি চেয়ারে বসে ঘুমাচ্ছে, চোখ খুলেই রাখার কথা, অথচ মুখটা খোলা, হালকা নাক ডাকার আওয়াজে বেরোচ্ছে। ক্রিসের চোখ সরু হয়ে যাচ্ছে। ধীরে ধীরে এগিয়ে এসে ঠাস করে এক ঘুষি মারল গার্ডের গলায়। গার্ড ঘুম থেকে হুড়মুড় করে উঠে পড়ে, ভয়ে থরথর কাঁপছে। ক্রিস, এখানে তোকে ঘুমানোর জন্য রাখা হয়েছে? সরি স্যার, আর হবে না। গার্ড মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে। ক্রিস কঠিন গলায়, এখন ভালো করে শোন, এখানে আমার বাটারফ্লাই থাকে। ওর দিকে কেউ তাকাবি না, কাউকে ঢুকতেও দিবি না, ভালো করে পাহারা দিবি। আর যদি আবার এমন দেখছি, তাহলে তোর নামও থাকবে না মুখও থাকবে না, বুঝেছিস? গার্ড, বুঝেছি স্যার, একদম বুঝেছি। ঠিক তখনই রুহি বাইরে বেরিয়ে আসে, মুখ শুকনো, চোখ হালকা ঘুমের ছাপ, গোল লাল স্যুট পরা, চুলগুলো খোপা করে বাঁধা, কোনো সাইজ নেই, তবু এক অদ্ভুত শান্ত সৌন্দর্য সাজছে। ক্রিস স্থির হয়ে তাকিয়ে থাকে, চোখে মুগ্ধতা আর এক ফোঁটা পাগলামি মিলিশেই গেছে। ক্রিস মনে মনে, আমার বাটারফ্লাই। সে এগিয়ে এসে রুহির হাতটা ধরে বাইকের দিকে নিয়ে যায়। ক্রিস মুখটা এমন বালের মতো করে রাখছো কেন? হাসো। রুহি মুখ তুলে তাকায়, রোজ করে একটু হাসার চেষ্টা করে, কিন্তু হাসিটা আসে না। ক্রিস ঠোঁটে আঙ্গুল রাখে, আলতো করে টেনে দেয়, বড় করে হাসো। এরপর একটানা রুহির করা খোপা চুল, কোমর পর্যন্ত লম্বা চুল বিছানায় ছড়িয়ে পড়ে। ক্রিস ক্লিপটা নিজের পকেটে নিয়ে বলে, এবার ঠিক আছে। তারপর বাইকে উঠে ইঞ্জিন চালু করে। ক্রিস, বসো, ভালো করে ধরে বসবে, 1 ইঞ্চিও ফাঁকা থাকবে না, ক্লিয়ার? রুহি আস্তে। হ্যাঁ। রুহি ধীরে ধীরে পেছনে বসে 2 হাত ক্রিসের কাঁধে রাখে। ক্রিস, বাটারফ্লাই এমন না, আমার পুরো জড়িয়ে ধরো। রুহি ভয়ে আমতা করে হাত কাঁপে। ক্রিস হঠাৎ তার হাত দুটো টেনে নিয়ে নিজের বুকের উপর রাখে। রুহির নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, শরীরটা জমে যায় একেবারে। ক্রিস হালকা হাসিতে, এভাবেই থাকবে। তারপর বাইকটা চালাতে শুরু করে। রাতের হাওয়া উড়ছে এসে রুহির গালে, চুলগুলো মনে করে মুখে এসে লাগে। রুহির বুকের ভেতরে ধুকধুকিয়ে করছে, মনে হচ্ছে শরীরে কারেন্টের খেলে যাচ্ছে। ও চোখ বন্ধ করে নিঃশ্বাস শুধু অনুভব করে, ক্রিস বুকে তাপ আর নিঃশ্বাসের আওয়াজ, আর সেই পাগলের ভালোবাসা যেটা ভয়ে আছে, আর যেটা থেকে আলপনা যায়, সেটা অনেকক্ষণ কেটে যায়, তবুও বাইক থামে না। চারপাশে অন্ধকার, মাঝে মাঝে স্ট্রিট লাইটের হালকা আলো এসে রুহির মুখে পড়ে যায়। ঠান্ডা হাওয়া, তার হাত কাঁপছে, চুল উড়ছে, এসে মুখে লাগছে। রুহি ভয়ে আসতে বলে, আমরা কি থামবো না? আসলে আমার একটু ঠান্ডা লাগছে। ক্রিস চোখ সরু করে, মুখে হালকা ব্যঙ্গ, তো তোমার কি মনে হয় তোমার ঠান্ডা লাগছে বলে আমি এখন হিরোর মতন আমার জ্যাকেট খুলে তোমাকে পরিয়ে দেব? রুহি তাড়াতাড়ি, এই না, আমি তেমন কিছু বলিনি। ক্রিস হালকা এসে বলে, আইসক্রিম খাবা? রুহি অবাক হয়ে তাকায়। রুহি, এত রাতে আইসক্রিম? ক্রিস খান, চাইলে সব হয়। আর হ্যাঁ, আমরা কোথাও যাচ্ছি না, সেফ এতটুকু হাওয়া খেতে বেরোইছি। রুহি মনে মনে ভাবে, এত রাতে কেউ আবার হাওয়া খেতে বেরোয় নাকি? ওর চোখে বিস্ময়, খুব অজানা ভয়। ঠিক তখনই ক্রিস হঠাৎ ব্রেক মারে, বাইক একদম থেমে যায়। রুহি চমকে ওঠে, প্রায় গিয়ে ধাক্কা মারে ক্রিসের পিঠে। সামনেই একটা ছোট্ট আইসক্রিম ভ্যান দাঁড়িয়ে আছে, আলো সহ্য, চারপাশে নিঃশব্দতা। রুহি হালকা অবাক হয়। আইসক্রিমের গাড়ির ক্রিস বাইকে
স্ট্যান্ড নামিয়ে ফোন বের করে। ঠিক তখনই একটা মেসেজ আসে স্ক্রিনে, কারোর নাম উজ্জ্বল ওরে। সে শান্তভাবে রিপ্লাই দেয়, থ্যাঙ্কস। তারপর ফোন পকেটে রাখে। রুহির দিকে তাকিয়ে বলে, তো খাবে? রুহি কিছুক্ষণ চুপ থেকে মাথা নিচু করে হেসে ফেলে। রুহি, আমার ভালো লাগে আইসক্রিম। ক্রিসের ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। সে গাড়ির কাছে গিয়ে দুইটা নিয়ে আসে, রুহির হাতে দেয়। রুহি হাতে নিয়ে একটু থামে, চারপাশে তাকায়। রুহি, আইসক্রিমের মালিক কোথাও গেল? তাকে না জিজ্ঞেস করে খাওয়া ঠিক হবে? ক্রিস চোখে দুষ্টু মিষ্টি হাসি নিয়ে, তোমার ভাবতে হবে না বাটারফ্লাই, তুমি শুধু খাও। রুহি ধীরে ধীরে কন্টেন্ট খুলে খেতে শুরু করে। ঠান্ডা আইসক্রিম ঠোঁটে লাগতেই তার শরীর হালকা শিশিরতে ঠান্ডা লাগে। রুহি আইসক্রিম খেতে খেতে হালকা করে আইসক্রিমের দিকে তাকায়, কিন্তু আইসক্রিম যেভাবে নির্দিষ্ট তাকিয়ে আছে তাতে রুহি ভয়ে পেয়ে যায়। রুহি, খাবেন? ক্রিস মাথা নাড়ে, হ্যাঁ বোঝায়। রুহি নিজের হাত থাকা আর একটা আইসক্রিম এগিয়ে দেয়। ক্রিস, এটা নয় বাটারফ্লাই, তোমার হাতে যেটা খাচ্ছ ওইটা চাই। রুহি, এটা তো অর্ধেক খাওয়া। ক্রিস কোনো কথা বলে না, এগিয়ে এসে রুহির কোমরে ধরে তুলে বাইকে বসে দেয়। রুহি একদম অবাক, কিছু বুঝতে পারছে না। ক্রিস দু হাতে রুহির মুখটা ধরে সামনে টেনে আনে, তারপর রুহির হাত থেকে আইসক্রিমটা নিয়ে আলতো করে ওর ঠোঁটে লাগিয়ে দেয়। রুহি ভয়ে চোখ বন্ধ করে ফেলে, তার মুখ দিয়ে কথা বেরোয় না। ক্রিস ঝুঁকে আসে, রুহির ঠোঁটে লাগাতে থাকা আইসক্রিমের অংশটা নিজের ঠোঁটে নিয়ে নেয়। রুহির শরীর কাঁপতে ওঠে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তারপর ক্রিস হঠাৎ রুহির দিকে শক্ত করে বুকে টেনে নিয়ে বলে, এতটুকুতে যদি কেঁপে ওঠো তাহলে বাকিটা করলে তো তুমি ভূমিকম্প তুলবে। রুহি চুপ করে থামে, শরীর কাঁপছে, ঠোঁট কাঁপছে। ক্রিস তার মাথার পাশে মুখ রাখে, গম্ভীর গলায় বলে, ভয় পেও না, আমি তো আছি। রুহি কিছু বলে না, শুধু ধীরে ধীরে মাথা নিচু করে, চোখ জল ওঠে। রাতের ঠান্ডা হাওয়ায় বাইক আর চালু হয়। দুজনের মধ্যে অদ্ভুত এক নীরবতা ছড়িয়ে পড়ে। রুহির হাত আইসক্রিমের বুকে শক্ত করে ধরে, আর ক্রিসের চোখে একরাশ পাগলামি, যেখানে ভয় জেদ অনুভূতি একসঙ্গে